ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। বিগত কয়েকদিন ধরে, কয়েক ঘন্টা ধরে বলা ভালো আরও বেশি করে, প্রত্যেকে প্রশ্ন তুলছেন যে সৌরভ গাঙ্গুলিকে যে এত বড় সঙ্গে করে স্পেনে নিয়ে গিয়ে এত বড় প্রতিশ্রুতি দেওয়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি নিজেও প্রতিশ্রুতি দিলেন, গোটা রাজ্যের মানুষ তারা ভাবছিলেন যে এই বুঝি একটা ফাইনালি একটা শিল্প আসছে, তাও আবার বাংলার ছেলের হাত ধরে, সৌরভ গাঙ্গুলির হাত ধরে। কিন্তু প্রশ্ন হচ্ছে তা আদৌ হচ্ছে কি? কান টানলে মাথা আসে। এক্ষেত্রে সৌরভ গাঙ্গুলির জমিতে টান দিতেই মাথা গেছে কোথাও, নজর গেছে কোথাও প্রয়াগ চিট ফান্ডের দিকে। একের পর এক এই জমিতে হচ্ছে না, সেখান থেকে আরেক জমি, সেখান থেকে আরেক জমি করতে করতে শালবনী গর্বে তারপর এবার জানতে পারা যাচ্ছে যে জমি রাজ্য সরকার মাত্র 1 টাকায় সৌরভ গাঙ্গুলিকে দিয়েছে স্টিল প্ল্যান্ট করার জন্য, সেই জমি নাকি ইতিমধ্যে বিতর্কিত। প্রয়াগ চিট ফান্ডের যে 750 একর জমি যা দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, যে ইতিমধ্যেই কোর্টের বিচারাধীন বিষয়, কারণ সেখানে অনেক আমানতকারীর টাকা লেগে রয়েছে, যে জমির সেই সময়কার 2018 সাল অনুযায়ী যার মূল্য ছিল প্রায়, ভ্যালুয়েশন ছিল প্রায় 2700 কোটি টাকা, সেই জমির 350 একর মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকায় দিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে। আদৌ সম্ভব এটা? যেখানে বলা হয়েছিল কোর্টের তরফ থেকে দরকার হলে জমি বিক্রি করে হোক, জমি নিলামে দিয়ে হোক, আমানতকারীর টাকা আগে ফেরত দিতে হবে। অনেক মানুষের চোখের জল রয়েছে এ রাজ্যে চিটফান্ডের কেসে। সারদা হোক, প্রয়াগ হোক, বাম আমলেও হয়েছে, এই আমলে সংখ্যাটা অনেক বেশি হয়েছে। আমানতকারীদের চোখের জল চোখেই থাকলো, শুকিয়ে গেল, বিচার পাওয়া গেল না। কারণ না টাকা ফেরত পাওয়া গেল, না কোথাও থেকে কোনো মুনাফা হলো। উল্টে সেই জমি নাকি এখন সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হলো মাত্র 1 টাকায়। প্রশ্ন হচ্ছে আদৌ কি এখানে শিল্প হবে? গতকালে যে প্রশ্ন করেছিলাম আমি, রাজ্যে যে অবস্থা কোথাও তৈরি হয়ে রয়েছে, বছর বছর কটা করে শিল্প সম্মেলন দেখি আমরা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন দেখি আমরা, শিল্প কি আসে? কিন্তু রাজ্যে ডাবল ডাবল চাকরি না এলেও ডাবল ডাবল দুর্নীতি পাওয়া যায়। এক অঙ্গে অনেক রূপের মতো একটাই চরিত্রের হাজার খানেক দুর্নীতির রেশ পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। মানুষ প্রশ্ন করছে তাহলে আসলে এ রাজ্যে কারা শিল্পপতি? আসল শিল্পপতি কারা? সৌরভ গাঙ্গুলিরা, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়ে গিয়েছিলেন স্পেনে, কলকাতা থেকে শালবনীতে শিল্পের ঘোষণা করতে গিয়ে ভায়া স্পেন হয়ে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি? নাকি শাহজাহান, বাকিবুর, আনিসুররা, যারা নাকি চীন থেকে চালের মেশিন নিয়ে এসেছিল 2 নম্বরে চাল বানাবে বলে, বিষ ছড়িয়ে দেবে বলে? কারা এরা? অথচ এই ব্যবসা করে মানুষের ভাত মেরে, তার রেশন মেরে, চাল চোর, ডাল চোর, কয়লা চোর, এরা হয়ে গেছে রাজ্যের বড় বড় শিল্পপতি। প্রশ্ন জাগছে, সোজাসুজি প্রশ্ন করবো আজকে, এই রাজ্যের শিল্পপতির সংজ্ঞাটা কি দাদা? কারা কারা কি কি টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করতে পারলে তারা রাজ্যে শিল্পপতি হতে পারেন? কারণ মিল নেই তো কোথাও। কোথায় সৌরভ গাঙ্গুলি, কোথায় শাহজাহান, বাকিবুর, আনিসুর? আজকে গ্রেপ্তার হয়েছেন 2 জন। ইডির রেড চলছে টানা, তদন্ত চলছে টানা, কিন্তু এর মধ্যে অনেকে বলছেন রাতারাতি তদন্ত শেষ হচ্ছে না কেন? হওয়া সম্ভব নয়, কারণ এ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে শিল্পপতি, কোটিপতি, আর শিল্পপতিরা এক একজন শিল্পী। আচ্ছা বলুন তো, শিল্প না থাকলে কি করে রাজ্যের জায়গায় জায়গায় কোনায় কোনায় কোটি কোটি টাকা মজুত করা সম্ভব হয়েছিল? শিল্প না থাকলে কি করে অপার বাড়ির নিচে, ফ্রিজের মধ্যে, আলমারির মধ্যে, খাটের তলায়, বাথরুমে কোটি কোটি টাকা গচ্ছিত করে রাখা সম্ভব হয়েছিল? শিল্প না হলে, শিল্পী না হলে কেউ কি করে বাড়ির তলায় খাটের নিচে সুড়ঙ্গ তৈরি করে সেই সুড়ঙ্গ বেরিয়ে যেত মাতলা নদীতে? শিল্পী না হলে কেউ ভেরির পর ভেরি জবরদখল করে রাখতে পারতো কি করে? এক এক নাম তাদের, এক এক কীর্তিকলাপ। কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে সে এক জায়গাতেই, যদি এরাই আসল শিল্পপতি হয়, যদি এটাই আসল প্রসেস থাকে,
তাহলে এখানে সৌরভ গাঙ্গুলিদের মতো মুখকে নিয়ে এসে আই ওয়াশ করার চেষ্টা হলো কেন তাহলে? যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় করে গর্ব করে তিনি বলেন যে রাজ্যে জমিটা কোনো ইস্যুই নয় নাকি, অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের ক্ষেত্রে জমি ইস্যুকে হাতিয়ার করে তার ক্ষমতায় আসা, অথচ ফি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ক্ষেত্রে হোক বা অন্য কোথাও ক্ষেত্রে হোক প্রায় শুনতে পাওয়া যায় তার বক্তব্য শিল্প চাইলেই শিল্পপতিরা চাইলেই এ রাজ্যে সে শিল্প করতে পারে। এমনকি স্পেনে গিয়েও তিনি আহ্বান জানিয়ে এসেছিলেন, যদিও সেই স্পেনে যাওয়া এবং আসার মাঝখানে অনেকগুলো সময় বছর মাস পেরিয়ে গিয়েছে। সৌরভ গাঙ্গুলির দেওয়া 3 to 4 মান্থস এরকম অনেক খেপে 3 to 4 মান্থস পেরিয়ে গেছে, না এসেছে শিল্প, না দেখা পাওয়া গেছে শিল্পপতির। আর যে জমি ইস্যুর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বারবার করে, যে জমি ইস্যু জমি জটকে হাতিয়ার করে তার ক্ষমতায় আসা, তিনি বরাবর বলে এসেছেন এ রাজ্যে শিল্প করার ক্ষেত্রে জমিটা কোনো ইস্যুই নয় নাকি। যদি তাই হয় তাহলে শালবনী থেকে স্পেনে গিয়ে ঘোষণা, স্পেন থেকে আবার গড়বেতায় আবার প্রয়াগের বিতর্কিত জমি, সব মিলেমিশে খিচুড়ি হচ্ছে কিভাবে? আজকে সোজাসুজি বেশ কয়েকটা প্রশ্ন করব। সত্যি এ রাজ্যে শাসক দল শিল্প চায় না চায় না? শিল্পপতি হিসেবে কাদের চান? জিন্দলদের, টাটাদের বা অন্য আম্বানিদের, অন্য কাউকে? নাকি শিল্পপতি হিসেবে চান তারা শেখ শাহজাহান, বাকিবুর রহমান, আনিসুর রহমান, যারা চীন থেকে চালের কল নিয়ে আসেন নকল চাল বানাবেন বলে? আজকে অ্যারেস্ট না হলে জানতেই পারতাম না আমরা। এ রাজ্যের ক্ষেত্রে শিল্পপতিদের সংজ্ঞাটা কি? কোন কোন শিল্প করলে রাজ্যে কোটিপতি হওয়া যায়? এটুকু ঠিক, সামনে পুজো আসছে, তার আগে ভাঁড়ে করে চা নিয়ে, কেটলিতে চা নিয়ে আর ঘুগনি নিয়ে বসলে কোটিপতি হওয়া যায় না। তাহলে রাস্তাটা কি ক্লিয়ার করতে হবে, জানতে হবে। শুরুতে শোনাই আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করার আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দেন জমি সংক্রান্ত বিষয়ে শিল্পপতিদের আহ্বান করার সময় খুব প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ, সেখান থেকে শুরু করা যাক। আজকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে? Bengal is now an economic powerhouse and one of the fastest growing economics in India. Already all the industrialists have quoted that MSME we are number 1 in India. Skill we are number 1 in India. Ease of doing business we are top of the top. Even for MSME also we are number 1. Employment generation is our prime concern. Our MSME sector plays a very huge role to attracting investment and providing employment. We have set up land bank, land use policy, land map. If you want to invest any factory or any small or big or middle or startup or IT, land is already available. Now we have done a miracle job policy to allow, instead of conversion of leasehold land, we have done it freehold land. প্রশ্ন অনেকগুলো জায়গায়, এই যে লিজ ল্যান্ডগুলো যে ফ্রি হোল্ড ল্যান্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে, সত্যি কি হতে পেরেছে? যদি না হয় তাহলে প্রয়াগকে দেওয়া জমির ক্ষেত্রে সেই জমি আবার তার 350 একর যখন 1 টাকার বিনিময় মাত্র সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হলো, তা নিয়ে এত বিতর্ক তৈরি হতো কেন? আর বিতর্কিত জমি সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হলোই কেন? সৌরভ গাঙ্গুলি বাংলার ছেলে, তিনি ভায়া স্পেন হয়ে না হয় শালবনীতে শিল্প নিয়ে আসতে চেয়েছিলেন, তাতে সমস্যা কোথায়? ভালো একটা জমি দিলেই হতো। সৌরভ গাঙ্গুলি কতদিন আগে বলেছিলেন 3 to 4 মান্থসের মধ্যে আমরা ব্যবসা লঞ্চ করব, কারখানা খুলবে। তারপর কত 3 মান্থস, কত 4 মান্থস গেল। এখন জানতে পারা যাচ্ছে সৌরভ গাঙ্গুলিকে যে জমি দেওয়া হচ্ছে সেই জমিতে ইতিমধ্যে কোর্ট কেস চলছে। প্রয়াগ চিটফান্ডে আমানতকারীদের চোখের জল মিশে রয়েছে ওই জমিতে। এর আগে কোর্ট থেকে বলা হয়েছিল এই জমি বেচে হোক, নিলাম করে হোক, টাকা ফেরত দিতে আমানতকারীদের। বুঝতে পারছি না আসলে বিষয়টা, মানে সমস্যাটা কোন জায়গায়। আদেও যদি শিল্পের ইচ্ছে থাকতো তাহলে ঠিকঠাক জমি দেওয়া যেতে পারতো। যদি জমিটা কোনো ইস্যু না হতো তাহলে এই জমিগুলো তাহলে সৌরভ গাঙ্গুলিকে দেওয়ার কোনো দরকার হতো না। আর যদি সত্যি শিল্পের উদ্দেশ্য থাকতো, এই রাজ্যে ইন্ডাস্ট্রিয়ালের উদ্দেশ্য থাকতো, তাহলে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কয়েক মাস বাদে যখন বাংলার ঘরে ঘরে পুজোর ঢাকে কাঠি পড়ে, তখন এত সুন্দর সুন্দর সলিউশন প্ল্যান বাতলাতে হতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বাংলার তরুণ যুবকদেরকে এত সুন্দর ব্যবসার রাস্তা খুলে দিতে হতো না মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেমন দেখুন। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে, বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কত কি বেরিয়েছে আজকাল। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। কচুরি পানা, আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। মাটির থালাও যেমন আছে, শালপাতারও আছে, কলা পাতারও আছে, তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। প্রশ্ন রেখেছিলাম, শাসকের চোখে শিল্পপতি কারা? দেশের বড় বড় যারা শিল্পপতিদের নাম, মানে শিল্পপতিদের তালিকা যাদের নাম উচ্চারিত হয়, যাদের নাম আমরা বলি, পরিচয় দিই শিল্পপতি হিসেবে, তারা নাকি সৌরভ গাঙ্গুলিরা, যদি উনিও শিল্প করেছেন, নাকি শাহজাহান, বাকিবুর, আনিসুররা? আসলে উনি চানটা কি? কোন পথে এগিয়ে দিতে চান? যদি এতই শিল্প সম্পর্কে জানেন, এত বড় বড় ঘটা করে শিল্প সম্মেলন, বাণিজ্য সম্মেলন করেন, আমি চাইলে পরিসংখ্যান দেব যে ক্ষমতা আসার পর থেকে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঠিক কত টাকা খরচ করেছে রাজ্য সরকার, আর কত টাকার ব্যবসা আনতে পেরেছে আজ পর্যন্ত। ছেড়ে দিন, কতগুলো শিল্প বন্ধ হয়েছে এখনো পর্যন্ত। আমাদের গেস্টদের কাছে আসার আগে আমি ঝট করে একবার দেখাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে এই চপ, মুড়ি, কাশফুলের বালিশ, কচুরিপানার পাতা, চা, কেটলি, একটু ঘুগনি বানিয়ে দিতে বলা মাকে, এই যখন তিনি এই সমস্ত যখন ডাবল চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পর যখন ডাবল উপায় বার করে দেন অর্থ উপার্জনের, আর যখন ডাবল কিছু দুর্নীতিবাজদের সন্ধান পাওয়া যায়, তখন জেনে রাখা দরকার। আজকে শো শুরু করার আগে দেখিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পের কি ছবি বাংলায়। পরপর যদি দেখি আমরা, রাজ্যে বন্ধ কলকারখানার সংখ্যা 177, কর্মহীন প্রায় 29,084 জন শ্রমিক। কিছু ছোট ছোট পরিসংখ্যান, বেশি বড় পরিসংখ্যান দেখাবো না। 2016-তে বড় শিল্প ছিল 1337টা, আর 2021-এ বড় শিল্প, ভারী শিল্পের সংখ্যাটা এসে দাঁড়ায় 1066-তে। এটা কিন্তু রাজ্যের দেওয়া পরিসংখ্যান। আবারও বলে দিই, বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। 5 বছরে বড় শিল্প বন্ধ হয়েছে 271খানা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 5 বছরে মাঝারি শিল্প বন্ধ হয়েছে 388খানা। কজন কাশফুলে বালিশ বানাতে পারলেন আমার জানা নেই, কিন্তু এই পরিসংখ্যানগুলো সামনে আসছে। আমি আজকে অতিথিদের কাছে আসার আগে বলবো যে যখন এরকম অবস্থা, এই যখন সময় দাঁড়িয়ে রয়েছি আমরা, সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দান খয়রাতি চলে। আমি গতকাল বলেছিলাম 1 টাকার খয়রাতি, এই দান খয়রাতি এখনো পর্যন্ত চলছে। আমি জানি না যে পরবর্তী যুব সমাজ চা বিক্রি করবে, কেটলি নিয়ে বসবে, ঘুগনি বিক্রি করবে, নাকি আসলে পাড়ায় একটা করে ক্লাব খুলে নেবে। কারণ ক্লাবগুলোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে কিছু
ভালো রাস্তা সুরাহা সলিউশন রয়েছে। যতই কষ্ট থাক, যতই ঋণ থাক, ধার থাক, দেনা থাক, সামনে পুজো আসছে, একটু একটু করে বরাদ্দ বাড়ছে। সেই বক্তব্য শোনাতে শোনাতে আমি বাকি গেস্টদের কাছে যাব, শুনে নিন। আর আমরা যেটা আপনাদের প্রথমে দিতে শুরু করেছিলাম 10,000, 25,000, আগের বারে দিয়েছিলাম কত? জোরে বলতে হবে। আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য। মা দুর্গা ভাড়ার ভর্তি করে দেবে আমি আশা করি। তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। আমাদের টাকা কম, টাকা নেই। প্রথমে শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে কোভিড হলো পরপর 2 বছর, তাই আমরা 50,000 টাকা করেছিলাম। তারপরের বছর আমরা 60,000 টাকা করেছিলাম, কোভিড ছিল বলে। এবার তাহলে ওটা হাফ করে দিই। গভর্নমেন্টের কিন্তু একদম টাকা নেই, যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো। 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। সরকারের ঝুলিতে কি আছে কি নেই আমি জানি না, কিন্তু সরকারের ঝুলিতে বাকিবুরের মতো আনিসুররা রয়েছেন, যাদের শুধুমাত্র ছুতে হবে, ইডি বা সিবিআইকে ছুতে হবে, ছুলেই খাজানা পাওয়া যাবে। আজকে অ্যারেস্ট হয়েছেন 2 জন, এবং তার সঙ্গে জানা গেছে আর একাধিক বড় বড় শিল্পের সন্ধান পেয়েছি আমরা। কিভাবে চীন থেকে নতুন ধরনের চালের মেশিন আসতো, কিভাবে সেখানে ডুপ্লিকেট চাল বানানো হতো। আমরা অনেক সময় বলি না যে ফলস ডিম, ডুপ্লিকেট চাল আসছে কোত্থেকে মার্কেটে আসে, সেরকম শিল্পপতিরাও এই রাজ্যেই নাকি ছিলেন এতদিন ধরে। আমি তাদের সম্পর্কে কথা বলবো, তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন আইনজীবী রাধামোহন রায়। এছাড়া আমার সঙ্গে আরও 2 জন থাকছেন নবকুমার পাল এবং শেখ মাসুদ, যারা আমানতকারী প্রয়াগের ক্ষেত্রে, যাদের চোখের জল, অনেক কষ্টের টাকা মিশে আছে বোধহয় ওই 700 একর জমিতে, যেখান থেকে 350 একর 1 টাকায় দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে স্টিল প্ল্যান্ট করার জন্য। প্রথম প্রশ্ন আমি প্রথম প্রশ্ন সন্ময় ব্যানার্জিকে করি। এই মুহূর্তে কাজী মাসুম আক্তারও জয়েন করেছেন, শিক্ষাবিদ। কাজীদার কাছে আমার প্রশ্ন থাকবে, কারণ উনি ইতিমধ্যেই একটা আইনি লড়াই লড়েছেন এই ধরনের কিছু ফলস কমিটমেন্ট নিয়ে। সন্ময়দা, 1 টাকায় বিতর্কিত জমি দেওয়া হলো, স্ট্রেট প্রশ্ন কয়েকটা করি আমি। এক হচ্ছে, আদৌ শিল্প করার ইচ্ছে ছিল? যদি শিল্প করার ইচ্ছে থাকতো, বা যদি সৌরভ গাঙ্গুলিরও শিল্পপতি হওয়ার ইচ্ছে থাকতো এ রাজ্যে, তাহলে এরকম বিতর্কিত জমি কেন? দেখুন স্বর্ণালী, আমি প্রথমেই বলি যে সৌরভ গাঙ্গুলি নামটার সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িত আছে, অস্বীকার করবো না। সমস্ত মানুষ, রং, ধর্ম, বর্ণ, পলিটিক্যাল বায়াসনেস, সমস্ত কিছুর ঊর্ধ্বে। ওই লর্ডসের ব্যালকনি থেকে যে জার্সিটা উড়িয়েছিলেন, সেই ঔদ্ধত্যটা বাঙালি কিন্তু একটা অহংকার হিসেবে নিয়ে নিয়েছে। সেই সৌরভ গাঙ্গুলি নামটাকেও ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক ইগো, তার রাজনৈতিক অপদার্থতা, প্রশাসনিক অপদার্থতাটাকে কভার আপ করার জন্য। এটা বোধহয় পরিষ্কারভাবে অর্থহীন ভাষায় বলা দরকার, 1 নম্বর। দ্বিতীয়, আজকে যে তথ্য নিয়ে আপনারা আলোচনা করছেন, আপনি যেটা দিয়ে এক্ষুনি শুরু করলেন, সেটা হচ্ছে আজকেও 2 জন ধরা পড়েছে। তো বাংলার ইকোনমি, বাংলার শিল্পর কথা বলতে গেলে, আচ্ছা বলুন তো, যে যখন আমি একটা কোনো টাকা ইনভেস্ট করি, তার তো একটা রিটার্ন পাই। আমি শিল্পে টাকা ইনভেস্ট করব, তার একটা রিটার্ন পাবো। আজকেই আপনারাই দেখিয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক মাসে 10 লাখ টাকা সুদ পেতেন। ঠিক। একজন কত বড় শিল্পপতি না হলে 10 লাখ টাকা মাসে, বছরে নয়,
10 লাখ টাকা, আমি কত লাখ টাকা, কত কোটি টাকা ইনভেস্টমেন্ট করলে 10 লাখ টাকা মাসে ইনভেস্টমেন্ট, মাসে সুদ। আজকেই এক্সপোজড হয়েছে, আজকে ইডি আদালতে সমস্ত রিপোর্টটা জমা দিয়েছে। এক, দ্বিতীয়ত 4টে চাল কলের মাধ্যমে 45 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এবং শুধু তাই নয়, বাকি আপনি বারিক বিশ্বাসের কথাটাও এখানে উল্লেখ করা দরকার, যে বারিক বিশ্বাসের বাড়ির তলা থেকে মার্সিডিজ বেঞ্জ ফরচুনা গাড়ি পাওয়া গেছে এবং দুবাইয়ে তার প্রপার্টি, দুবাইয়ে তার টাকা পাওয়া গেছে। এটাই তো শিল্প বাংলার। আপনি তাহলে বলছেন, তাহলে আমি সূত্রের খবর একটু বাড়িয়ে বলে দিই, দুবাইয়ে নাকি দুখানা বড় প্রপার্টি তিনি নাকি এ রাজ্যের এক বড় রাজনীতিক একটা পলিটিশিয়ানকে লিখে দিয়েছেন, বাস এমনি দান করে দিয়েছেন। আমি আপনাকে স্বর্ণালী দায়িত্ব নিয়ে বলছি, যত কাণ্ড কাঠমান্ডুতে আমরা পড়ে বড় হয়েছি, তো এখন যত কাণ্ড দুবাইতে। আপনি দেখুন, যে কোনো রাজনীতিবিদ, আমি নৈহাটির একজন পাতি প্রমোটার, সে দুবাইয়ে প্রপার্টি কিনে বসে আছে। কিভাবে কিনছে? এবং তিনি কোন একজন প্রভাবশালী নেতা দুবাইয়ে যাওয়ার আগে, সেই নৈহাটির খুব প্রভাবশালী নেতা, তিনি আগে দুবাই চলে যান তার 15 দিন আগে তার অ্যারেঞ্জমেন্টগুলো দেখার জন্য। ইনভেস্টিগেট করুন, সমস্ত লতায় পাতায় জড়িত। এই যে দুবাইয়ে এই বারিক বিশ্বাস দুবাইয়ে প্রপার্টি কিনেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বারিক বিশ্বাসকে আজ থেকে প্রায় 5-6 বছর আগে সিবিআই যখন তন্ন তন্ন করে খুঁজছে, আপনার মনে আছে? সেই বারিক বিশ্বাসকে জ্যোতিপ্রিয় মল্লিক সিআইডির হাতে তুলে দিলেন। আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা আছে সিআইডির হাতে তুলে দেওয়ার? সিআইডিকে যখন আপনি বারিক বিশ্বাসকে কেন তোলা হয়েছিল? তোলা হয়েছিল এই কারণে, তাকে প্রোটেকশনে রাখার জন্য, সিবিআই যাতে ধরতে না পারে। এবার প্রশ্নটা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা তো এবার জ্যোতিপ্রিয় মল্লিকের কথা তো সিআইডি ধরবে না। নবান্ন কিংবা কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটের নির্দেশে তার মানে প্রোটেকশনটা দেওয়া হয়েছিল এই বারিক বিশ্বাসকে। সেই বারিক বিশ্বাসের এখন দুবাইয়ে প্রপার্টি পাওয়া যাচ্ছে, তার বাড়ির তলায় গাড়ি পাওয়া যাচ্ছে। 2টো গাড়ি আইডেন্টিফাইড হয়েছে, মার্সিডিজ বেঞ্জ ফরচুনা। আপনি কখন মার্সিডিজ চড়েন, কখন ফরচুনা চড়েন? যখন হাজার হাজার কোটি টাকার আপনি মালিক থাকেন। এই যে বিশ্বজিৎ দাস, শঙ্কর আড্ড, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, একটার পর একটা নাম যে ইনভেডেড হচ্ছে। আমরা একটা সময় লালু প্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে চিৎকার করে বলতাম, মনে আছে? এরা তো মানুষের খাবার চুরি করেছে এবং মানুষের খাবার চুরি করে দুবাইয়ে টাকা জমিয়েছে। আপনি কেন শিল্প করে সৌরভের দিকে চেঁচিয়ে তাকিয়ে রয়েছে? এটাই তো আসল শিল্পপতি। আসল শিল্পপতি কারা? দেখুন কি অসম্ভব অদম্য উৎসাহে চীন থেকে নকল মেশিন এসেছে, যেখানে নকল চাল তৈরি হয়। যে চাল আমি সে জানি না, কদিন আগে মার্কেটে শুনছিলাম, অনেক সময় লোকে বলে ডিম নাকি ফলস, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চাল, এটাই সেগুলো তৈরি করে। একে রেশনে চাল ডাল হকের, সেটাও চুরি করছি, আবার ফলস চাল, প্লাস্টিকের চাল রেশনে মিশিয়ে দিচ্ছি। এত বড় বড় শিল্পপতি রয়েছে। প্রণালী, কি জানো তো, এই চালগুলোকে যারা মানে এই মিথ্যে চাল, ভেজাল চাল, মানে প্লাস্টিকের চাল যারা তৈরি করছে তারা তৃণমূল হতে পারে, যারা ওগুলোকে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করছে তারা তৃণমূল হতে পারে, কিন্তু যে বাবা যে মা বাজার থেকে ওই চালটাকে কিনে নিজের সন্তানকে খাওয়াচ্ছেন ঘটনাচক্রে, তিনিও কিন্তু তৃণমূল হতে পারেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি হওয়ার পাশাপাশি। বাংলার মানুষকে বলবো, একবার ভেবে দেখবেন, তৃণমূলকে ভোট দেওয়ার বিনিময়ে তৃণমূল এমন একটা সিস্টেমে আপনাকে বন্দি করেছে, যেখানে আপনি বাপমা হয়ে নিজের সন্তানের, নিজে হাতে করে নিজের সন্তানের মুখে ক্যান্সার তুলে দিচ্ছেন, নিজের সন্তানকে ক্যান্সার খাওয়াচ্ছেন। আপনি আপনার সন্তানের মৃত্যুর কারণ হচ্ছেন বাপমা হয়ে, কেননা তৃণমূল এমন একটা রাজনীতি এবং দুর্নীতির একটা সিন্ডিকেটে আপনাকে বন্দি করেছে। এই যে তুমি শুরুর সময় বলছিলে না, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাড়ির টাকা ছিলে এই চপ কাটলেট ঘুগনি বিক্রি করা, দেখো এই কথাটা আমরা বারবার বলেছি, আবারও বলছি, চপ কাটলেট ঘুগনি বিক্রি করাকে আমরা কোনো খারাপ কাজ মনে করি না। চুরি করার থেকে চপ কাটলেট বিক্রি করা ভালো। মুশকিল হচ্ছে সাধারণ ঘরের ছেলেমেয়েরা চপ কাটলেট ঘুগনি বিক্রি করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বেআইনি বালি আর কয়লা বিক্রি করবে। আর তারপরে সমস্যা হচ্ছে, এই যে চপ কাটলেট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যদি বাংলার একটি বেকার ছেলে কি বেকার মেয়ে চপ কাটলেট নিয়ে পুজোর প্যান্ডেলের বাইরে বিক্রি করতে বসে, রাস্তায় ফুটপাতে বিক্রি করতে বসে, মমতা বন্দ্যোপাধ্যায় তারপর আবার তাকে বুলডোজার পাঠিয়ে সেই দোকানকে হকার উচ্ছেদের নামে তুলে দেবেন। এইটা হচ্ছে পশ্চিমবাংলার বাস্তবতা। এখন এটা না বিরাট সৌরভ গাঙ্গুলি ভক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এইটাকে নিয়েও যখন কালকে থেকে কথা হচ্ছে, দেখছি ওরা এটাকে নিয়ে প্রশ্ন উঠলে বলছে আমরা বাংলার এত বড় আইকন, সত্যি কথা, ভারতের বাংলার বিরাট আইকন সৌরভ গাঙ্গুলি, যেটা সন্ময়দা বললেন অ্যাবসলিউটলি সঠিক কথা। আমরা সবাই, আমি তো যে জেনারেশনে বড় হয়েছি, আমরা 96 সালে, আমার বয়স ছিল 10 বছর, আমি তো সৌরভ গাঙ্গুলিকে দেখে আইকনাইজ করে বড় হয়েছি। কিন্তু মুশকিলটা কী হচ্ছে, এই যে এরা এখন বিরাট সৌরভ ভক্ত হয়েছে না, তোমাদের মনে থাকবে 2011 সালে যখন
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবাংলা ইলেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সৌরভ গাঙ্গুলিকে মনোনীত করেছিল, তখন সৌরভ গাঙ্গুলি একেবারে ওনার খ্যাতির মধ্যে গগনে, তখন ওনাকে মনোনীত করেছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে চিঠি লিখে আপত্তি করে সৌরভ গাঙ্গুলির নাম বাদ দেওয়ানো হয়েছিল এই বলে যে সৌরভ গাঙ্গুলি সিপিএমের লোক, বুদ্ধ ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যের সঙ্গে ওর ভালো সম্পর্ক, ওর বিয়েতে জ্যোতি বসু গেছিল, মানে চিন্তা করো একটা লোকের বিয়েতে জ্যোতি বসু গেছে এটা তার অপরাধ, ওর বিয়েতে জ্যোতি বসু গেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ভালো, ও নিরপেক্ষ নয়, ওকে রাখা যাবে না, এবং ইলেকশন কমিশন বাদ দিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। তোমাদের একটা উদাহরণ, এখন বাংলার যিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গাঙ্গুলি যখন নাইট রাইডার্স থেকে বাদ পড়লো তখন ওনার যে ক্লাব সুরুচি সংঘ আলিপুরে, গোটা আলিপুর জুড়ে পোস্টার লাগিয়েছিল, দাদা থেকে দাদু ভাই তবু ক্রিকেট খেলা চাই, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ব্যঙ্গ করে পোস্টার লাগিয়েছিল। যখন কলকাতা নাইট রাইডার্স 2012 ততদিনে সৌরভ গাঙ্গুলি রিটায়ার করে গেছে, সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে যখন 2012 আইপিএল জিতলো নাইট রাইডার্স, তৃণমূলের নেতা কুণাল ঘোষ এখন যে কাগজের মাথায় বসে আছে, সেই সময়ও ছিল, মাঝখানে কদিন জেলে ধর্মকর্ম করতে গেছিল, সেই কাগজের প্রথম পাতায় নাইট রাইডার্সের জেতার খবরটা শুরু হয়েছিল এই বলে যে নাইট রাইডার্সে এখন আর নেই সিপিএমের ছোঁয়া লাগা সৌরভ গাঙ্গুলির স্পর্শ। এই তারপরে সেই কুণাল ঘোষের সেই খবরের কাগজের অফিস সৌরভ ভক্তরা ঘেরাও করেছিল, মারধর খেত, আরেকটু হলে চত্থাপড়া খেত, অফিসের বাইরে এসে হাত জোর করে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে মিটিয়েছিল। কিন্তু আমি একটা প্রশ্ন করব আপনাকে, মানে সৌরভ ভক্ত এরা হচ্ছে এখন বিরাট সৌরভ ভক্ত হয়েছে। না সে তো আপনারও সৌরভ ভক্ত ছিলেন এক সময়তে, মানে সৌরভের সঙ্গে তো বাম জমানা তো ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু তার মানে এই না যে মানুষের জমি সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় দিয়ে দেওয়া হবে। স্বর্ণালী, বুদ্ধদেব ভট্টাচার্যকে এরা টাটার দালাল বলেছিল, নিরুপম সেনকে টাটার দালাল বলেছিল সিঙ্গুরের যে জমির জন্য, সেই জমি বাজার চলতি দামের থেকে বেশি দামে টাটাকে কেনা হয়েছিল, এবং ভারতের ইতিহাসে কোনোদিন দেওয়া হয়নি এমন কম্পেনসেশন প্যাকেজ সেখানকার যারা জমির মালিক যারা তারা পেয়েছিলেন। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন হয়ে গেলেন টাটার দালাল, আর সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় 350 কত একর না কত 350 একর জমি দিয়ে ইনি হয়ে গেলেন বিরাট জগদ্ধাত্রী। কি মুশকিল জানো তো স্বর্ণালী, বামপন্থীরাও 1 টাকায় জমি দিয়েছে, বামফ্রন্ট সরকারও দিয়েছে, দুটো ক্ষেত্রে, এক স্কুল করতে, 2 হাসপাতালের জন্য। এবং জেনে রাখো এইটাও, যতগুলো স্কুল এবং হাসপাতাল এখনো বাইপাসের ধারে, তুমি মুকুন্দপুর থেকে শুরু করে যে কলকাতা শহরেই ধরো, যে পরপর যে প্রাইভেট নার্সিংহোমগুলো রয়েছে যেখানে কিনা 1 টাকায় বামফ্রন্ট জমি দিয়েছিল, প্রত্যেককে লিখিত চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সই করতে হয়েছিল। তোমরা জাস্ট এই কথাটা শোনো, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা আমাদের হাসপাতালের বেডের 1% 10% না 20% কিছু একটা ফ্রি বেড হিসেবে সেখানে গরিব মানুষের চিকিৎসার জন্য রাখবো। চুক্তিটা কিন্তু তাদের বামফ্রন্টের সঙ্গে নয়, পশ্চিমবঙ্গ সরকারের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী, আজকে আর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নন, একই চুক্তিতে তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে এখনো বাঁধা। আজকে বামফ্রন্ট চলে যাওয়ার পরে আর একটা প্রাইভেট হাসপাতালে কেন একজন গরিব মানুষও সেই ফ্রি বেডে চিকিৎসা করতে পারে না? একটা প্রাইভেট স্কুল যেগুলো বামফ্রন্ট এই কন্ডিশনেই দিয়েছিল যে এখানে 10% সিট রিজার্ভ থাকবে গরিব ঘরের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা করার জন্য, সেই স্কুলের দরজার বাইরে একটা গরিব পরিবারের ছেলে মেয়ে চা বিস্কুট বিক্রি করবে, কিন্তু স্কুলের ভেতর বেঞ্চে গিয়ে বসতে পারবে না। কেন? কারণটা বলো তো। আর আজকে যে জমি দিচ্ছেন প্রয়াগের জমি, স্বর্ণালী এই জমিগুলো কাদের? চিটফান্ডের এই জমিগুলোকে কেন বাজেয়াপ্ত করা হয়েছিল? প্রশ্ন খালি প্রয়াগ নয়, প্রয়াগ হতে পারে, তার সারদা হতে পারে, রোজভ্যালি হতে পারে, চিটফান্ডের জমি, চিটফান্ডের মালিকের বাড়ি গাড়ি, তার ব্যাংকের সোনার বিস্কুট থেকে শুরু করে তার দরকার হলে পরনের জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছিল একমাত্র একটা কারণে, ওগুলোকে নিলাম করে যাদের টাকা ওখানে আটকে আছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া বলা হয়েছিল প্রয়াগের ক্ষেত্রে দরকার হলে ওই জমি নিলাম করা হোক, যে কোনো, এটা খালি প্রয়াগ বলে না, বেচে ওদের টাকা ফেরত দেওয়া হোক, যে কোনো জমি। আমি কয়েকটা প্রশ্ন, প্রয়াগের যাদের টাকা আটকে আছে তারা জমিটা ফেরত পেল না, আজকে 12 বছর পরে সেই জমি 1 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে দিচ্ছেন না অভিজিৎ গাঙ্গুলিকে দিচ্ছেন সেটা প্রশ্ন না। আর যদি আমাকেও দিতেন, যদি তোমাকেও দিতেন, কেন জমিটা তুমি আমি পাবো? কেন ওই জমিটা নিলাম করে প্রয়াগের যারা ইনভেস্টর তারা কেন ফেরত পাবেন না টাকাটা? আমি এই জায়গা থেকে আসি, কাজী মাসুম আক্তার অনেকটা দূরে রয়েছেন যদিও, তবে তার আগে এখানে রাধামোহনও রয়েছেন। আমি ব্যাক টু ব্যাক আসবো এক এক করে। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসবো যে সৌরভ গাঙ্গুলি নিঃসন্দেহে বাঙালির একটা আইকন, একটা আবেগ রয়েছে, কিন্তু কোথাও কি এই জায়গা থেকে আমি জানি না, বুঝতে পারছি না কাজী আমাদের সঙ্গে রয়েছে নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সৌরভ গাঙ্গুলি কি তিনিও কি নিজে বুঝতে পারছিলেন না? তিনিও কি নিজে জানতেন না? কিছুই কি জানতেন না? সবটাই কি হাওয়ায় হাওয়ায় এমনি হয়ে গেল? সৌরভ গাঙ্গুলি বাম আমলেও ভালো সম্পর্ক রেখে চলেছেন, তৃণমূল আমলেও হয়েছেন, আবার বিজেপির লোকজনের বাড়িতে এসে তার বাড়িতে ডিনার ফিনারও করে গেছেন, আবার ইলেকশনের মঞ্চে তিনি যাবেন নাকি যাবেন না তা নিয়ে একটা কনফিউশনে কোথাও ছিল, তিনি তখন অসুস্থ হয়ে যান, তাই সেক্ষেত্রে হয়তো কথা আর এগোয়নি। আমি বলছি সৌরভ গাঙ্গুলি যিনি এত বড় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এত কিছু করেছেন, তিনি বা জানতেন না যে ক্ষেত্রে কোন জমিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিসের ইন্ডাস্ট্রি তিনি করবেন, কিসের বেসিসে করবেন, শালবনির ক্ষেত্রে, তারপর গড়বেতার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে তিনিও তো একটা ফলস কমিটমেন্ট করে আসছেন 3 to 4 months না জেনে, নাকি তিনিও কোথাও রাজ্য সরকারকে বিশ্বাস করেছিলেন? আমি উত্তরটা নেব কাজী মাসুম আক্তারের কাছ থেকে। কাজীদা,
তিনি জানতেন, বড় বেশি করেই জানতেন, নকল শিল্পপতি, নকল উদ্যোগপতি, নকল চাল। আমি বিস্মিত হয়ে যাই। প্রয়াগে জমি লোকের পাওয়ার কথা, 1 টাকা কে পেলেন? যিনি এর আগে একাধিকবার জমি পেয়েছেন আর একাধিকবার ওই জমির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, একাধিকবার মানুষকে আশাহত করেছেন। সে বাম আমলে অশোক বাবু হোক, সুভাষ বাবু হোক, আর আমাদের আমলের এই বর্তমান আমলের কোথাও কোথাও অমিত শাহ দেয়নি, কিন্তু তিনি ক্রিকেট প্রশাসক প্রতি ছিলেন। আমি বিস্মিত হচ্ছি, একে কি ধরনের ব্যালেন্স বলে? তিনি যখন ক্ষমতায়, গৌরব শুধু তার। বুঝতে পারছি না, উনি তো এমনি বিখ্যাত ছিলেন, ওনার আর্থিক অবস্থা ভালো, এবং এমন ভালো সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কর উদ্যোগপতি হতে পারেনি ভারতবর্ষের ইতিহাসে। কোন ক্রিকেটার উদ্যোগপতি হতে পারেনি, শিল্পপতি হতে পারেনি। সৌরভ বাবু পারলেন। সৌরভ বাবু, আপনি সুবীর দাবরিওয়ালকে বলেছিলেন বিশ্বস্ত প্রমোটার, হাইল্যান্ড গ্রিন, বাটানগর। সুবীর দাবরিওয়ালের আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। 7,000 বঙ্গবাসী আপনাকে দেখে ফ্ল্যাট কিনেছিল। আপনি বলেছিলেন ওখানে ক্রিকেট একাডেমি করব। আপনি জমি নিয়েছিলেন সুবীর দাবরিওয়ালের কাছ থেকে। সেই জমিতে এখন মদ খাওয়া হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে। 7 বছর কেটে গেছে, আর সেই সুবীর দাবরিওয়াল নিজেকে দেউলিয়া প্রমাণ করে কোর্টের কাছে নিজেকে স্যালেন্ডার করে মুম্বাইতে লুকিয়ে আছে। আর সব টাকা নিয়ে 40% লোক এখন ফ্ল্যাট পায়নি। আর যারা ফ্ল্যাট পেয়েছে তারা অ্যামিনিটিস গুলো, আপনি বলেছিলেন অ্যাপেল হসপিটাল হবে, বিগ বাজার হবে, ফিল্ম সিটি হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, স্কুল হবে। আর আপনার তৈরি ক্রিকেট কোচিং ক্লাব হবে, ক্রিকেট একাডেমি হবে। কিচ্ছুটি হয়নি। লোক হাফ দামে ফ্ল্যাট বিক্রি করছে, বাকিরা সর্বশান্ত হয়ে গেছে। 7,000 বঙ্গবাসী, হাইল্যান্ড গ্রিন, সুবীর দাবরিওয়াল, আপনি বলেছিলেন বিশ্বস্ত প্রমোটার, তিনি দেউলিয়া ঘোষণা করেছেন। না, কিন্তু কাজী দা, সেই সময় সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র একটা বিজ্ঞাপনকে এন্ডোর্স করেছিলেন। তিনি জানতেন না তার সম্পর্কে, সে সম্পর্কে খবর নেই। যদি শিল্পপতি হিসেবে এটাও তিনি হয়তো বলতে পারবেন না, তার দায় নেই, কিন্তু সেক্ষেত্রে তিনি তো বিজ্ঞাপন হিসেবে এন্ডোর্স করেছেন। এই জায়গায় ফ্ল্যাট কিনুন, অমুক গ্রিনস, অমুক সিটি, অমুক পার্ক। আমি বলি একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তিনি বিজ্ঞাপন করেছিলেন, পোস্টারে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। ওটা বাদ দিন, আমি বলেছি উনি নিজে কমিটমেন্ট করেছিলেন যে আমি ওখানে ক্রিকেট একাডেমি করব, আপনাদের সন্তানরা খেলবে, এখানে গাঁজা, সাট্টা, জুয়া খেলা হয়, ফাঁকা মাঠ। উনি কেন বলেছিলেন সুবীর দাবরিওয়াল একজন বিশ্বস্ত প্রমোটার? এটা বলতে পারে? এটা একটা আইকনের কাজ। কোটা টাকার জন্য এভাবে নিজেকে বিক্রি করতে পারেন? উনি অমিত শাহকে বাড়িতে ডেকেছিলেন ডিনারে, তারপর দিন সকালে চলে গেলেন ফিরহাদ হাকিমের কাছে। আপনারা আইনি পদক্ষেপ নিয়েছেন? কাজী দা, আপনারা কি আইনি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা ওনার বিরুদ্ধে মহেশতলা থানায় ডায়েরি করেছি। 143 জন ফ্ল্যাট ওনার বিরুদ্ধে। কি অবস্থা সেই কেসের? এখন কি অবস্থা সেই কেসের? এখন ওই প্রমোটার পালিয়ে গেছেন বোম্বাইয়ে। সুবীর দাবরিওয়াল, কলকাতা রিভার সাইডের মালিক সুবীর দাবরিওয়াল পালিয়ে গেছে। আমার মধ্যে কথা হচ্ছে একটাই, আমি আবার আসবো আপনার কাছে, যে গোটা বিষয়টা আমি জানি না, গোটা রাজ্যটাই আমরা আসলে বোধহয় ওই ফেক নকলে, আমি আজকে বারবার করে চালকলের মেশিনের কথা মাথায় আসছে, গোটাটাই তাই হয়ে গেছে। সবটাই হচ্ছে ফাঁকা প্রতিশ্রুতি, ফাঁকা আওয়াজ, ফাঁকা প্রমিস, ফাঁকা শিল্প বা নকল শিল্প। আমি দেখছিলাম যে আমাদের চ্যানেলে দেখাচ্ছিল, আজকে সকালেই আমরা দেখিয়েছিলাম যে গতকাল যে নকল শিক্ষিকা, যে ঘন্টা বাজান তিনি রান্না করেন, তিনি আবার গিয়ে ক্লাস করেন, মানে সব জায়গাতে নকলে ভরে গেছে গোটা রাজ্য বোধহয়। এই মুহূর্তে আমি রাধামোহনার কাছে, বাবুর কাছে আসার আগে একটা ব্রেকিং নিউজ নিয়ে নেবো। রেশন কাণ্ডে যে তথ্যগুলো আরও আসছে এই মুহূর্তে, টিমকে বলবো সেটা জানাতে। রেশন কাণ্ডে ঈদের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য আসছে কি না, জ্যোতিপ্রিয়র সঙ্গে আনিসুর, আলিফ এরা একসঙ্গে কাজ করতেন, অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ, এবং আনিসুর রহমানদের মাধ্যমেই জ্যোতিপ্রিয়র 3টি সংস্থায় টাকা খাটানো হতো। অভিযোগ, আত্মীয়দের ভুয়ো কৃষক বানিয়ে ধান কেনার টাকা নিত আনিসুর। ভুয়ো কৃষক সাজিয়ে 45 কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এই আনিসুরদের মাধ্যমে। ভাবুন,
যারা কৃষক নয় আসল, তাদেরকে নকল কৃষক সাজিয়ে তাদের নাম ঠিকানা কার্ড বানিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা গেছে, এবং এরকম এক দু টাকা নয়, 45 কোটি। রাধাবাবু, এর থেকে বড় শিল্পপতি আর কোথায় পাবেন বলুন? তানিসুর, বাকিবুর, শাহজাহান, এদের থেকে বড় শিল্পপতি কোথায়? আপনাদের কি দরকার সৌরভ গাঙ্গুলিকে বেকার স্পেন ভায়া স্পেন ঘুরিয়ে এনে এত খরচ টরচ করে এত জমি জট, এই দিচ্ছি ওই দিচ্ছি, আজ এই জমি কাল এই জমি, এ তো দিব্যি শিল্প চলছে, ইন্ডাস্ট্রি চলছে। দেখুন, যারা ভুল করছে বা যারা কারাপশন করছে তাদের সাথে কিন্তু দল নেই, আর এইগুলো হচ্ছে সাবজুডিস ম্যাটার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কাজীবাবু যেটা বললেন যে হাইল্যান্ড গ্রিনস নিয়ে, অনেক সেলিব্রিটি অনেকগুলো এন্ডোর্সমেন্ট করে অনেক রিয়েল এস্টেট কোম্পানি বা ডিফারেন্ট কোম্পানিজ, কিন্তু এন্ডোর্সমেন্ট করা মানে এটা না যে তাদের উপরে দায়িত্ব চলে আসে। এই হাইল্যান্ড গ্রিনস নিয়ে সৌরভ গাঙ্গুলি করেছিলেন, এখানে কি উনি চুক্তি দেখাতে পারবেন যে উনি এন্ডোর্সমেন্ট নিয়ে কোনো দায়িত্ব নিয়েছিলেন? এন্ডোর্সমেন্ট প্রত্যেকটাই বড় গ্রুপ সেলিব্রিটি। একটু বলেনি কাজীবাবু, একটু বলেনি, আপনার টাইমে আমি ডিস্টার্ব করিনি। ইভেন অমিতাভ বচ্চন মতন অত বড় ফিগার, স্টলবার্ট ফিগার, উনিও কিন্তু এন্ডোর্সমেন্ট করেন। কিন্তু হাইল্যান্ড গ্রিনসের ব্যাপারে আমি আরেকটু ডিটেলসে বলে দিই। এন্ডোর্সমেন্ট নিয়ে পক্ষে বিপক্ষে দু রকমেরই রায় রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেখানে বেসিক গোড়া থেকে আমি শুরু করেছিলাম, রাজ্যের শিল্পপতি কারা? হ্যাঁ, দেখুন, শিল্পপতি আপনি বলতে পারেন, মানে শিল্প নষ্ট হয়ে গেছে সিপিএম আমলে। জ্যোতি বসু তৈরি করেছে দুটো জিনিস, এটা হচ্ছে নন্দন আর চন্দন, আপনারা সবাই জানেন এটা। তো তারপরে তো কোনো এই যে ট্রেড ইউনিয়ন যে এনেছিল, এটা কিন্তু জ্যোতি বাসুরই দেন ছিল যে ট্রেড ইউনিয়ন এনে ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করা আর ওয়ার্ক কালচারটা নষ্ট করা, রক্ততে মানুষে দিয়ে দেবা। তা তুমি শুধু ইন্ডাস্ট্রিতে ঢোকো, ফ্যাক্টরিতে ঢোকো, আর দেখুন আমি কিন্তু ডিস্টার্ব করছি না, ইনি কিন্তু ডিস্টার্ব করে। তাহলে আমি আরম্ভ করবো। আপনি বলুন যে সিপিএম এর এটা অভ্যাস, নিজের কিন্তু ভুলটা দেখেন। এবার আমি বলি, আরে সৌরভ গাঙ্গুলি তো আপনারই লোক ছিল আগে, এখন আমাদের সঙ্গে আছে বলে আপনার গায়ে জ্বালা হয়ে গেছে। আরে উনি একটা আইকন, বেঙ্গলের আইকন, আর এখন আমাদের সাথে আছে বলে আপনার এখন জ্বালা হয়ে গেছে। কিন্তু আপনাদের মনে আছে, আপনাদের সাথে আছে বলতে কি তৃণমূলের মানে অনুপ্রেরণায় যোগ দিয়েছেন? না সাথে আছে মানে কি, মানে এই তো প্রবলেম হচ্ছে সিপিএম এর। নন্দনন চন্দনকে ছেড়ে এখন বড় বড় হলদিয়া পেট্রোকেমিক্যালস কে এনেছিল, সিটু কে এনেছিল, ওয়ার্ক কালচার কে বন্ধ করেছে, সিপিএম করেছিল। তারা মানছেন, তাহলে মানুষ সব ইন্ডাস্ট্রি বন্ধ করার সব থেকে বড় মূল্য কারণ হচ্ছে জ্যোতি বাসু। আমি একটু রাধামোহন বাবুর কাছে আমরা দেখুন, আমরা কিন্তু চেষ্টা করছি ইন্ডাস্ট্রি আসবো। আরে না, এটাকে শতরূপ কি এখানে বলতে পারেন বসে বসে যে বাম আমলে কোনো কারখানা বন্ধ হয়নি, সব শুধু বাম আমলে শুধু কারখানা হয়ে গেছে, কোনো কারখানা বন্ধ হয়নি? কি বলতে পারি বলো তো? আমি বলতে পারি বাম ফ্রন্ট সরকারের সময় যদি 10টা কারখানা বন্ধ হয়ে থাকে, তো 10টা কারখানার নাম বলতে পারি যেগুলো খুলেছে। যেখানে আমরা বসেছি সেক্টর 5, সেক্টর 5 বামফ্রন্ট নাম বলে তৈরি হয়েছে। উনি একটা সেক্টর 6, সেক্টর 7 এর নাম বলুন না। এই যে বলছেন না নন্দনাথ চন্দন, হলদিয়া পেট্রোকেমিক্যালসটাকে ভাইপো দাদু বানিয়েছিল। নিউটাউন তো হয়েছে, নিউটাউন সেটাই বলছি। এক্স্যাক্টলি চন্দনের ডিটেইলসে দিয়ে দেবেন। না আমি আসছি আমার সোজাসুজি প্রশ্নে। না এই বেকার নন্দন চন্দন ভুল দিকে জায়গায় গিয়ে লাভ নেই। বেঙ্গলে আফটার উত্তরপ্রদেশ 88.67 লাখ এমএসএমই ইউনিট কিন্তু আমাদের বেঙ্গলে আছে, যেটা মানে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এটা 73rd সার্ভে রেকর্ডে বলেছে। থার্ড হচ্ছে যে দেখুন, এই যে মানে আপনারা দেখালেন, আমাদের নেত্রী বলেছেন যে চায়ের এটা করা। আপনি জানেন স্যাটারডে ক্লাবের উল্টো দিকে অরুণ চায়ওয়ালা যখন এখানে এসছিল বাইরের স্টেট থেকে এসছিল, যখন ও হাওয়াই চটি পরে এসছিল, একটা লুঙ্গি পরে এসছিল। এখন মানে ওখানে অরুণ চায়ওয়ালা অত ফেমাস, মানে থিয়েটার রোড এরিয়া বলছি, অরুণ চায়ওয়ালা অত ফেমাস, ওর এখন নিজে ফ্ল্যাট করে নিয়েছে, এখানে থাকার জায়গা ছিল না। এবার আমি বলি আমি বলি অরুণ চায়ওয়ালাকে রাজ্য কোনো টাকা জমি দিয়েছে? না এটা তো একটা, দেখুন মোটিভেশনও তো দরকার মানুষের, মোটিভেশন তো দরকার। এখন দেখুন, এখন রেলের অবস্থা দেখুন, না তো মোটিভেশন হচ্ছে, না তো রিক্রুটমেন্ট হচ্ছে, কিছুই হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি বলিনি রাজ্যে আপনারা ডাবল চাকরি বলেন, যে ডাবল প্রতারণা। বাকিবুর, শাহজাহান, আনিসুর, এদের শিল্পগুলোকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন বলুন? দেখুন, এই শিল্পগুলো আমরা জাস্টিফাই করব না, এগুলো সাবজুডিস ম্যাটার, ইডি দেখছে, সিবিআই দেখছে। হ্যাঁ, সাবজুডিস না, এটা তো এখন লিটিগেশন হচ্ছে না, এটা তো ইন্টারকানেক্টেড। যারা ওনার টাইম আমি বলেনি উনি বলেনি, ওনার টি20 সেশনে উনি বলেনি। হ্যাঁ, এটা তো এই যে অথচ এই সাবজুডিস বিষয় নেই। আপনাদের মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বিধানসভায় বললেন যে শেখ শাহজাহান অত্যন্ত ভালো লোক, তাকে ধরার জন্য ইডি এসেছে। তাহলে আপনারা বিশ্বাস করেন যেগুলো সমস্ত ষড়যন্ত্র? আমি নিজের কথা বলছি, এটা সাবজুডিস ম্যাটার। তো আমার মনে হয় যে এটা আমার বলার
বক্তব্য, এটা কোর্ট বিচার করবে, এটা ইনভেস্টিগেশন উইং দেখছে। আমি শুধু ইনভেস্টিগেশন উইংকে একটাই জিনিস বলতে পারি যে আপনারা যেভাবে এনাদেরকে ধরছেন তার সাথে সাথে নারদা স্ক্যামে যাকে টাকা নিতে দেখা গেছিল এখন বিজেপিতে আছেন, তারপরে সারদা স্ক্যামে আসামের সিএম আছেন, তাদেরকেও একটু ধরলে ভালো হয়, বুঝলেন? আমি অধিকারী ছাড়া এমন একজনের নাম বলুন যার ডাবল চাকরি হয়েছে, মনে পড়ছে? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, একটা কথা বলতে হবে, বুঝতে হবে। জিনিসটা হচ্ছে যে এখানে চেষ্টা, এই যে মোটিভেশন, মানুষের জন্য মোটিভেশন, একটা সিএম একটা বড় রোল। এই মোটিভেশনগুলো নিয়ে বসে আছেন বোধহয় শেখ মাসুদ এবং নবকুমার পাল। হ্যাঁ, আপনারা বলুন তো বিরোধীরা ডিমোটিভেট করছে, আমি ওটাই বলছি। আচ্ছা, এই যে এখন সতর্ক বললে আমি বুঝতেই পারছি না, ও বুঝতে পারবে কেন কি করে? নবকুমার পাল এবং শেখ মাসুদের কাছে আমি আসছি। আপনারা বলছি কি বলুন, একজন উনি একটা সঠিক কথা বলেছেন যে অরুণ চাইওয়ালার কথাটা ঠিকই বলেছেন। আমি এটাই বলছি, একজন সাধারণ যুবক অরুণ চাইওয়ালা হবেন আর মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক চাকরিওয়ালা হবেন, তিনি জাল চাকরি বিক্রি করবেন। চাওয়ালার কথা বলছেন না, এই মুহূর্তে আলিপুরদুয়ারে 7টা চা বাগান বন্ধ, সেটা নিয়ে সৌরভ গাঙ্গুলিকে গিয়ে শিল্পপতি করাতে পারতেন না। 1 2 নম্বর এই ন্যাশনাল সার্ভের কথা এক্ষুনি বলছিলেন না, ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়ার রিসেন্টলি রিপোর্ট বেরিয়েছে 2015 থেকে 2023 30 লক্ষ কর্মচ্যুত হয়েছে এই পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে 1 নম্বর সেটা, যেখানে মহারাষ্ট্রের মতো সরকারের 24 লক্ষ রিক্রুটমেন্ট। আমি আপনাদের কথা অনেক শুনেছি, আসল কথা শুনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শেখ মাসুদ এবং নবকুমার পাল। আপনারা শুনলেন নিশ্চয়ই যে মুখ্যমন্ত্রীর অনেক ইচ্ছে রয়েছে, সদিচ্ছাও রয়েছে, উনি সবকিছু করতে চান, করাতে চান, এবং যারা প্রতারিত তাদের পাশে সবসময় রাজ্য সরকার থাকে। তো আপনাদের পাশে কিরকম ভাবে থাকলো? প্রথমেই প্রয়াগ ইনভেস্ট করেছিলেন, আপনিও করেছিলেন। প্রথমেই আপনাকে ধন্যবাদ আর বাংলার তরফ থেকে, এই পাতি গ্রাম থেকে আসা মানুষের কথাটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আইনি সংগ্রামহীন লড়াই করার জন্য বিশিষ্ট আইনজীবী সুভাষিস বাবুকেও অসংখ্য ধন্যবাদ। এবং এতক্ষণ শুনছিলাম এই 12 মাসের রাজনীতির কচকচানি, এবং এই প্রাইম টাইমটা রাজনীতিতেই চলে গেল ওনাদের কথা শুনতে। আজ ডন মাইন্ড যারা বসে আছেন, মানে আমরা কিন্তু শিল্প বিরোধী নয়, এবং আমরা সবসময় চাই রাজ্যের ভালো। যখন প্রয়াগে ইনভেস্ট করেছিলেন তখন আপনারা কি জানতেন যখন ফিল্ম সিটি হবে? একটা ফিল্ম সিটি অলরেডি ছিল, ওখানে ফিল্ম সিটি ছিল, আমরা ইনভেস্ট করেছি। এবং শাহরুখ খানের মতো ব্যক্তিত্ব, ঠিক, যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, একদম ওনার ছাপ আছে এখনো ফিল্ম সিটিতে সংরক্ষিত আছে, হয় সংস্থার কাছে আছে, নাহলে প্রয়াগ ফিল্ম সিটিতে আছে, ঠিক। এবং উনি ন্যাশনাল চ্যানেল পর্যন্ত বিজ্ঞাপন দিয়েছেন, হয়তো আপনাদের চ্যানেলটি তখন তৈরি হয়নি, একদম মনে আছে, দিয়েছেন স্লটের পর স্লট বিজ্ঞাপন দিয়েছেন। আমরা ইনভেস্ট করেছিলাম, এবং দুঃখ লাগে আমরা কিন্তু শিল্প তৈরি করেছি আমাদের আমানত দিয়ে, আমরা সর্বশান্ত হয়েছি। শিল্প তৈরি হয়েছে, ইনভেস্ট করেছেন আপনারা? শিল্প তৈরি হয়েছে, তার শিল্পটা কত টাকা করে ইনভেস্ট করেছিলেন সেই সময়তে? 3-4 লাখ টাকা তো করিয়েছি। হ্যাঁ, এরকম আপনাদের মতো আরো কতজন রয়েছে? এই তো হাজার হাজার মানুষ রয়েছে। মানে আগের সুভাষবাবু বলছিলেন যে 2018 সালে যে সার্ভে হয়েছে সেই অনুযায়ী টোটাল প্রপার্টির ভ্যালু হচ্ছে প্রায় 2700 কোটি। যদি হাফ 350 একর দেওয়া হয়েছে সরকারগুলিকে 1 টাকায়, যখন শুনলেন 1 টাকায় কেমন লাগলো আপনাদের? খুবই কষ্ট দিন কাটছে। 2700 কোটি প্রপার্টি 2018 সালে, আপনাদের জানেন যারা শুনছেন এই মুহূর্তে, তার হাফ টাকা ধরে নিলাম 1300 কোটি টাকা, সেটা আজকে তার ভ্যালুয়েশন কত? ওনাদের চোখের জল, ওনাদের লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট রয়েছে ওই জমিতে, সেটা 1 টাকায় সুরক্ষা দেওয়া হলো। শাহরুখ খানকে দেখেই আমরা টাকাটা ফিল্ম সিটির জন্য ইনভেস্ট করেছি, ভেবেছিলাম শাহরুখ খান এসছে, কিন্তু গরিব মানুষ, দুঃখ প্রান্তিক চাষিরা সব পয়সা মানে টুকটুক করে জমিয়ে সেই পয়সা এটা প্রয়াগে রেখেছে, বিশ্বাসের উপর রেখেছে। যেহেতু শাহরুখ খান একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন তখন, বিখ্যাত নায়ক, সেই হিসাবে দেখে মানুষ তাতে পয়সাটা ইনভেস্ট করেছে। এখন ব্যাপারটা হয়ে গেছে যে এর পরেও যখন সারদা বা রোজ ভ্যালি যাই বলে না কেন, যখন একটা পরিস্থিতি চাপে পড়ে সব কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল, সেই মুহূর্তে এই প্রয়াগও হয়তো এরকম পজিশানে একটা গেছে। কিন্তু এখন প্রয়াগের যে জায়গার সম্পত্তি রয়েছে সেটা এখন মিডিয়ার মাধ্যমে শুনলাম সৌরভ গাঙ্গুলি মানে সৌরভ দা নাকি এইটাতে ফিল্ম মানে কারখানা করতে চাইছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে ল্যান্ডে ফ্যাক্টরি করুক সব কিছু, কিন্তু আমাদের যে মানে টাকা পয়সা যেগুলো ওখানে আমরা দেখে জমা দিয়েছি সেগুলো ফেরত দেবে কে উদ্যোগ নেবে? 10-12 বছর ধরে কোটে হচ্ছে, হাফ জমি চলে যাচ্ছে সৌরভের কাছে, তাহলে আদৌ আপনার সম্ভাবনা রয়েছে টাকা ফেরত পাওয়ার? প্রথম কথা হচ্ছে আপনাদের চ্যানেলের দৌলতে আজকে ভোর 5টার সময় আমি উঠেছি, 4:30টায় উঠেছি। আমার ওই যে পিঙ্কিদি উনি নিয়ে গেছেন ফিল্ম সিটিতে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলকে।
এবং আমরা যেটা দেখে এলাম বাস্তব, কি দেখে এলেন? টোটাল সম্পত্তিটা অ্যাকোয়ার করা আছে, প্রাচীর দেওয়া আছে। হ্যাঁ, পিঙ্কিদি পরে আপনাদেরকে দেবেন রিপোর্ট। এবং সেখানে আমরা কিন্তু ইনভেস্ট করেছি, সেখানে আমরা জানিনি কি খাস কি মানে কোম্পানি জমি কিনেছে পাবলিকের থেকে। আমরা কিন্তু ইনভেস্টটা করেছি ওখানে, এবং কোম্পানি দেখিয়েছে এই স্ট্রাকচার আপনার আমার রেডি আছে, আপনারা ইনভেস্ট করুন, আমি এত রিটার্ন দেবো, আমার প্রফিটেবল প্রজেক্ট। এবং সেখানে আর কোনো সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে? দেখুন আপনাদের বলতে গিয়ে বলছি, পেছনে চলছে এবার গোটা জায়গাটা মানে একদম ধ্বংসস্তূপ। আমরা শিল্প বিরোধী নয়, এখনো বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, একটা শিল্পকে মানে জঞ্জালি দিয়ে তাকে নষ্ট করে দিয়ে আর একটা নতুন শিল্প, এর আমরা বিরোধী। আজ একটা ফিল্ম সিটি নামক শিল্প আছে, এবং আমাদের দিদি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমি অনেকবার ওনার মুখ থেকে শুনেছি যে ওনার খুব ইচ্ছে যে ইস্টার্ন রিজনালে পশ্চিমবঙ্গে একটা ফিল্ম সিটি তৈরি হোক। এবং হাওড়ায় আমার যেটুকু নিউজে আমি দেখেছি কয়েক কোটি টাকা নষ্ট হয়ে গেছে, জলে চলে গেছে। আমি দিদিকে অনুরোধ করছি, আমার প্রিয় দিদিকে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, আপনি এই ফিল্ম সিটিটা অধিগ্রহণ করুন। সাধারণ হাজার হাজার গরিব মানুষ, তাদের মুখে হাসি ফুটুক, তাদের পরিবারের মুখে হাসি ফুটুক। এবং এই ফিল্ম সিটির যারা যুক্ত আছে এবং যারা আপনি বলতে পারেন যারা ওখানে কর্মী, তাদের পরিবারটাও বাঁচুক। ওখানে জানেন একটা সময় ছিল, আমি খবর নিলাম আজকে 1000 সিকিউরিটি ছিল, 1000 সিকিউরিটি ছিল খালি। এখন তো খালি 50টা না 40টা লোক খালি কাজ করে। আমার আর কিছু বলার নেই, মানে খুব সংক্ষেপে খুব নিজেদের বক্তব্য স্পষ্ট করে বলে দিলেন শেখ মাসুদ এবং নবকুমার। আমার স্ট্রেট একটাই প্রশ্ন, এই যে ছবিটা দেখছিলাম আমাদের পেছনে জ্বলছে, এইটাই হচ্ছে সেই প্রয়াগের 750 একরের ফিল্ম সিটি, যেটা এখনো পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। না এরা টাকা ফেরত পেলেন, না সেখানে ইন্ডাস্ট্রি হলো, তাহলে হলোটা কি? বাকিবুর তৈরি হলো, আনিসুর তৈরি হলো, শাহজাহান তৈরি হলো, হলোটা কি? এটাই কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে? এটাই শিল্প? এভাবেই চলবে তো? সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানে ডিবেট শেষ করছি। এটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।